मनरेगानि मुं स्लाइजाकमानि यागुलो केबेंनै रक हामिया चया कक पिरि तंलाइखा लोकरंनि बिसिंगो ओरै पोरै फोनांनानै चाइतगुइ तंलाइखा अबाहायनो शाखा कक्तमा थुमनानि बसकांगो मन्त्री टिंकु रय तिनि फाइसलो मन्त्री टिंकु रय कक्तमा थुमनानि बसकांगो मनरेगानि मुं स्लाइजाकमाबाय केबेंनै रक हामिया चया कक पिरि तंलाइमानि लोगोरंनि बिसिंगो ओरै पोरै फुनांगै तंमानि तै जुदा जुदा कक सिलचा मंगसिलै कक नारखा मन्त्री टिंकु रय शाखा मनरेगा नि मुं स्लाइजाकमाबाय महात्मा गान्धी नि मुं नरजागै जी रामजी मुं रोमानिबाय केबेंनै रक चाजाक बायलिया हामिया चाया ताताल कक पिरै लुकुरुगनि बिसिंगो ओरै पोरै फुनांनानि चाइतखा फियाबा मनरेगानि मुं स्लायै जी रामजी मुं ख्लाय रोमानिबाय सामुं तांगै चानाय लुकुरुगनि बागैनो गाहाम वानसुगै ख्लायजाकमानि सामुं तांगै चानाय रेगानि सामुं ख्लायनै रक पहिलाबो जेसक सालनि बागै सामुं मानो आबनो बांग्रि वैरि जाखा आबोबाय रेगानि सामुं तांगै चानाय रकनि गाहाम वानसुगैनो ख्लायजाकमानि लुकुरगनो केबेंगै जी रामजी ख्लायजाग्या लुकुरगनि कगनो वानसुगैनो ख्लायजाखा हनि शाखा मन्त्री टिंकु रय आबोबाय बाक्सा यूपीए हापां तंमा जरा बसक जरा रां सबायजाखा बसक जरा रां फाइका आबरगनो तुइबो कक शाखा मन्त्री टिंकु रय यूपीए हापां फाइमायागुलो एनडीए हापां फाइमायागुलो बसक जरा स्लाइमुं एनडीए हापां तुबुखा आबरगनो तुइबो कक शाखा मन्त्री टिंकु रय हाइनि बागै बयनि कगनो खुनजुकानिया तै ताबगनि हापांगो तंनाय बदलनो पुइतो चावै तंना बागै कक गचारखा मन्त्री टिंकु रय कक थुमनि बिसिं तै শুনেছেন আমাদের ভারতীয় জনতা পার্টি সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য মহোদয়, সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির সম্পাদক তাপস মজুমদার মহোদয়। এই দুজনকে নিয়ে আমি আপনাদের সামনে মুখোমুখি হয়েছি। আপনারা শুনলেন ইতিমধ্যে যে জিরামজি যেটা মনরেগার নাম পরিবর্তন করা হয়েছে, এরকম নয়, আমি এটাকে একটু ডিটেইলস আপনাদের বলতে চাই। এটা এরকম একটা প্রকল্প যেটা রাজ্যে প্রায় 10 লক্ষ মানুষ এটার মধ্যে ইনভলভ রয়েছে এবং প্রতিনিয়ত আমরা দেখি আমাদের অপোজিশন দলগুলো, এটা কংগ্রেস বা এখানে বামপন্থীরা, কমিউনিস্ট সংগঠনগুলো প্রতিনিয়ত মিছিল মিটিং এবং বাইরে ধর্ণা প্রদর্শন করছেন এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন যে শ্রদ্ধেয় মহাত্মা গান্ধীর নাম পরিবর্তন করা হয়েছে এবং কর্মসংস্থান কমে যাবে এবং রোজগার, গ্রামীণ মানুষের রোজগার কমে যাবে, অর্থনৈতিক বিপন্ন হবে। এটা নিয়ে তারা প্রতিদিন দেখবেন কোথায় না কোথায় গোটা রাজ্যে তারা ধর্ণা। দেখুন, ভারতের কর্মসংস্থান নিশ্চয়তা আইন অর্থাৎ মনরেগার আগে, আমি তার আগে যদি একটু ইতিহাসটা বলতে চাই, অর্থাৎ ভারতের একটা বিবর্তন এই কাজের স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে। একদম স্বাধীনতার প্রাককালে শুরু হয়েছিল এই কর্মসংস্থান, অর্থাৎ শ্রমিক মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে জওহরলাল নেহরু গভর্নমেন্ট শুরু করেছিলেন। তখন থেকে ক্রমশ সেটা ধীরে ধীরে নাম পরিবর্তন হয়েছে কাজের ধরন বুঝে। এবার যেমন মহাত্মা গান্ধীর নাম বদলানো হয়েছে, এটা মহাত্মা গান্ধীর নাম বদলানো হয়নি, সেটাই আপনাকে আমি বলতে চাইছি। প্রথম শুরু হয়েছিল আরএমপি অর্থাৎ রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম, এটা স্বাধীনতার কিছুদিন পরেই শুরু হয়েছে। তো সেটারও লক্ষ্য ছিল গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন করা, শ্রমজীবী মানুষের হাতে কাজ দেওয়া। সেটা শুরু হয়েছিল আরএমপি, রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম। পরবর্তীতে শুরু হয় সিএসআরই, এটা শুরু হয়েছে 1971-এ। সেটাও এরকমই রুরাল এমপ্লয়মেন্ট দেওয়ার জন্যই শুরু হয়েছে। পরবর্তীতে 1980-তে সেটা আবার পরিবর্তন হয়, সেটা 1980-তে পরিবর্তন হয়ে সেটাকে করা হয় ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, অর্থাৎ নাম করা হয় এনআরইপি। পরবর্তীতে সেটা আর কিছুদিন পরে 1989 সেটাকে বদলে করা হয় আরএলইজিপি, অর্থাৎ সেটা হলো রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। পরবর্তীতে সেটা 1993-তে আবার নাম পরিবর্তন হয়, সেটা হয় এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স স্কিম, সেটাকে করা হয় ইএএস। পরবর্তীতে শুরু হয় 2001 সাল। 2001 সালে সেটাকে পরিবর্তন করে করা হয় ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম এবং সেটা পরবর্তীতে আবারও বদলানো হয়, সেটাকে করা হয় আপনার 2001 সালে আবার করা হয় সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা। এভাবে ক্রমশ সেটা বদলানো হয়ে থাকে। এই যে নামগুলো আজ আমরা মনরেগা
এই মনরেগার নাম কিন্তু একদিনে নয়, এই ক্রমবর্ধমান একদম শুরু স্বাধীনতার পর থেকেই বদলে এসেছিল। 1977 সালে একটা কানুন তৈরি হয়, সেটা হলো এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, সেটা মহারাষ্ট্রে তৈরি হয় এবং মহারাষ্ট্রের গভর্নমেন্ট সেখানে 100 দিন শ্রমিকদেরকে কাম দেবে এরকম একটা কানুন তৈরি করে। সেই কানুনটাকেই অর্থাৎ মহারাষ্ট্রে যেটা এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট তৈরি হয়েছিল সেটাই 2005 সালে মনরেগা নাম করা হয় এবং সেটাকে মহারাষ্ট্রে যেভাবে কানুনটা তৈরি হয়েছিল হুবহু সেটাকেই অ্যাডপ্ট করা হয় মনরেগাতে। এই মনরেগাতে বর্তমান সময় যদি আমি বলি, মনরেগা শুরু হয়েছিল 2005 সাল, আজকে আমরা দাঁড়িয়ে 2026 সালে কথা বলছি। 2025-এ জি রামজি, যেমন আমাদের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ অ্যাক্ট 2025 তৈরি হয়েছে। কত বছর পর? প্রায় 20 বছর পর। এই 20 বছরের মধ্যে কত কিছু পরিবর্তন হয়েছে গোটা ভারতে। আমরা যদি দেখি 2014 সালের আগে আমাদের ভারতের 27% আমাদের যারা গরিব অর্থাৎ একদম অন্তদয় যাদেরকে বলা হয়, একদম অন্তিম যারা সমাজে একদম পিছিয়ে পড়া এরকম গরিব যারা ছিলেন অর্থাৎ দরিদ্র সীমার নিচে যারা বসবাস করতেন সেই সংখ্যাটা ছিল 27% আমাদের দেশে। সেটা কবে? 2014 সালের আগে। আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখি আমরা, সেটা 2023 সালে যে সার্ভে হয়েছে সেই 23 সালে রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে 5.3% আজকে দারিদ্রতার হার নেমে এসেছে। তো যেখানে আমরা 27% গরিব অর্থাৎ একদম অন্তরায় পিছিয়ে পড়া মানুষ ছিল, সেখানে আজকে 5.3% এসেছে। এবং আজকের যে ব্যবস্থায় ডিজিটাল পরিকাঠামো ব্যবস্থা উঠে এসেছে এবং বিভিন্ন গ্রামীণের যে বর্তমান সময় গ্রামীণ যে জীবিকা তার ধরন বদলেছে। আগে আজ থেকে 20-25 বছর আগে গ্রামীণ মানুষের যে রোজগার করতেন বা গ্রামীণ মানুষের যে দৈনন্দিন জীবনের যে জীবনযাত্রা সেটা ধরেন অনেকখানি 20 বছরে বদলেছে। আজকে যদি আমরা দেখি এই মনরেগা আজকে বর্তমান সময়ে মানুষের জীবনশৈলীর সঙ্গে সামঞ্জস্য থাকে না, এর জন্য এটাকে পরিবর্তন করা মনে হয়েছে এবং এর জন্য পরিবর্তন করে জি রামজি করা হয়েছে। এই জি রামজি করার কারণে কি হবে? জি রামজি করার কারণে আমাদের 4টা মুখ্য যে গ্রামীণ জীবনমান উন্নয়নে, গ্রামীণ অর্থনীতি উন্নয়নে যে 4টা বিষয় দরকার সেগুলো এবার প্রায়োরিটি দেওয়া হয়েছে। রেগাতে কি ছিল? রেগাতে ছিল স্বল্প মেয়াদী কাজ, যেমন ধরুন কাঁচা রাস্তা তৈরি করা, গ্রামীণ এলাকাতে পাড়ার কাঁচা রাস্তা তৈরি হবে। এই কাঁচা রাস্তা একবারই করতে পারবেন, অর্থাৎ সেকেন্ড টাইম করা সম্ভব নয়। নতুবা আপনাকে হয়তো বাসে জল করবেন, ল্যান্ড লেভেলিং করবেন, তো গরিব মানুষের বাড়িকে বারবার ল্যান্ড লেভেলিং হবে না। অর্থাৎ সেখানে কাজের ধরন বদলানোর জন্য বর্তমান সময়ে যে 4টা বিষয় উপরে জোর দেওয়া হয়েছে, এটা হচ্ছে জল সংরক্ষণ। আমরা সকলেই বলছি যে আমাদের জল সংরক্ষণ করতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে। এর মধ্যে এই বর্তমান যে রামজি কানুনটা এসছে তার মধ্যে প্রথম যেটাতে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে জল সংরক্ষণ বা জলের অবকাঠামো উন্নয়ন করা। সেখানে মূল গ্রামীণ অবকাঠামো অর্থাৎ গ্রামীণ রাস্তা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা, গ্রামীণ অর্থনীতি যদি আমরা ফেরাতে চাই আর বিকশিত ভারত নির্মাণ করার লক্ষ্যে যদি আমরা এগোতে চাই, তাহলে গ্রামীণ অর্থনীতির প্রথম সোপান কি হবে? গ্রামীণ রাস্তা উন্নয়ন করতে হবে। গ্রামীণ রাস্তা যখনই উন্নয়ন হবে তখনই গ্রামীণে উৎপাদিত শাক সবজি সমস্ত কিছু বাজারজাত করা যেমন ইজি হবে, বা তাদের উৎপাদিত ধান বা ফসল বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ হবে। এর জন্য গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন বর্তমান এই জি রামজি কানুনে সেটাকেও প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং জল সংরক্ষণকে দেওয়া হয়েছে। এবং গ্রামীণ স্থায়ী সম্পদ বৃদ্ধি করা। গ্রামীণ স্থায়ী সম্পদ বৃদ্ধি করা মানে ধরুন বাজার শেড তৈরি হলো, কৃষি দ্রব্য বিক্রির জন্য একটা মার্কেট শেড তৈরি করা গেল, বা সেখানে কৃষকরা স্টোর করতে পারে তাদের উৎপাদিত শাক সবজি, সেগুলোকে স্টোর করা যেতে পারে। এই ধরনের স্থায়ী সম্পদ, গ্রামীণ স্থায়ী সম্পদ কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে যা যা দরকার সেগুলো বর্তমান জি রামজি কানুনে করা যাবে, যেগুলো আগের রেগাতে ছিল না। মনরেগাতে এই সমস্ত প্রভিশন ছিল না, বর্তমান এই নতুন যেটা কানুন এসে সেটাতে আছে। জলবায়ু সহনশীল কাজ, জলবায়ু নিয়ে আমরা অনেকই কথা বলি। বন্যা নিয়ন্ত্রণ, আমরা দেখি বিভিন্ন জায়গায় কৃষকদের অনেক শাক সবজি ফসল প্রতি বছর বন্যা আসতে নষ্ট হয়ে যায়, কারণ অনেক জায়গাতে বাঁধ উঁচু করতে হবে, নদীর বাঁধ ঠিক করতে হবে, নদী ভাঙন রয়েছে। তো এই ধরনের মাটি সংরক্ষণের ব্যবস্থা উন্নত করা, সেটাও বর্তমান যে কানুন আসবে জি রামজি সেটাতে দেওয়া হয়েছে যে সেখানেও যেন সেই সুবিধাটা পাওয়া।
এবং শ্রমিকদের, এগুলো তো হলো সার্বিক উন্নয়নের কথা বললাম, এই কাজগুলোর মধ্যে দিয়ে পুরো গ্রামের উন্নয়নের ধারা তৈরি হবে। কিন্তু আমরা শ্রমিকদের কথা যদি বলি, বর্তমান সময়ে আনস্কিল যারা শ্রমিক আছেন, যারা গ্রামীণ এলাকাতে বসবাস করেন, যাদের কাছে জব কার্ড আছে, তারা 125 দিন কাজ করতে পারবেন। আগে কি ছিল? ম্যাক্সিমাম 100 দিন ছিল। বর্তমান এই কানুন আসার পর কি হবে? 125 দিন তারা কাজ করতে পারবে। অর্থাৎ রেগার তুলনায়, মনরেগার তুলনায় 25 দিন মানুষ কাজ করার বেশি সুযোগ পাবে। তাহলে কি হবে? 25% তার রোজগার বৃদ্ধি হবে। আগে তারা মাসিক যত টাকা রোজগার করতেন, তার থেকে 25% তারা বেশি রোজগার করতে পারবেন, বেশি পয়সা তারা পাবে। পাশাপাশি গ্রামীণ এলাকাতে চাষবাস যেখানে হয়, আগে কি ছিল? এই 100 দিন কাজ হবে, কখন কাজ হবে সেটাও নির্ধারিত ছিল না। এতে আমাদের যে কৃষি উৎপাদন, সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের রাজ্যে, আমি যদি বলি, আমাদের কৃষক যারা, কৃষি কাজ যখন হয়, ধরুন বৈশাখ জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, যে সময় বর্ষা থাকে, যখন কৃষি কাজের মরশুমটা আসে, যখন ধান লাগাতে হয়, ধান কাটতে হয়, এই ধান লাগানো, ধান কাটা বা ধান বাড়িতে তোলা, এই সময়তে শ্রমিক পাওয়া যেত না, শ্রমিক সংকট থাকতো। বর্তমান সময় কিন্তু সেটা রাজ্য সরকারের হাতে দেওয়া হয়েছে যে 2 মাস অর্থাৎ 60 দিন সেই সময়টা, অর্থাৎ বর্তমান যে জি যে কানুনের মাধ্যমে যে কাজ হবে সেটা বন্ধ রাখা যাবে। অর্থাৎ সেই 60 দিন বন্ধ রেখে গ্রামীণ মানুষকে সেই কৃষি কাজে ব্যবহার করা যেতে পারে। তো দেখুন এখানে কি হবে, একদিকে যেমন কৃষি কাজ যারা করেন তাদের উৎপাদন বাড়বে, তারা কৃষকরা শ্রমিক পাবে, আর দিয়ে শ্রমিকরা একতলে 125 দিন কাজ করছে, এখানেও 60 দিন তারা কিন্তু কৃষি ক্ষেত্রে কাজ করতে পারছে। তাহলে তারা আরো 60 দিন, অর্থাৎ 125 দিন আরো 60 দিন, প্রায় 185 দিন তারা বছরে কাজ করার সুযোগ পাচ্ছে। যেখানে তাদের কাজ ছিল 100 দিন, সেখানে আমরা যদি দেখি কৃষি ক্ষেত্রে বা সেই জিরামজি কানুন যে অধিকার দেয়, সেগুলো মিলিয়ে 185 দিন কাজ করার সুযোগ পাবে। তো এইভাবে আমরা কৃষকদেরও আর্থিকভাবে এক উন্নয়নের কথা ভাবা হয়েছে এখানে, আর যে শ্রমিকদের উন্নয়নের কথা ভাবা হয়েছে। ডিজিটাল ব্যবস্থা বিভিন্ন সময় পত্র পত্রিকাতে আমরা দেখতে পাই যেখানে মনরেগাতে দুর্নীতি হচ্ছে, এটাকে আটকানোর জন্য ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করা হবে, এই কারণে রয়েছে। সেখানে ডিজিটাল ব্যবস্থা যেমন শ্রমিকদের উপস্থিতি, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হতে পারে। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হলে এখন কি হচ্ছে, এখন মনরেগাতে অনেক শ্রমিকরা হয়তো মাঠে যান না, যেখানে কাজ হচ্ছে সেখানে যান না, বা গেলেও হয়তো একবার গিয়ে সেখানে অ্যাটেন্ডেন্স লাগিয়ে এসেছেন, বেকারবেলা থাকছে না। কিন্তু বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আপনারা জানেন মিডিয়ার বন্ধুরা, সেখানে স্বচ্ছতা থাকবে। একজন লোক গেলে কাজে, সেখানে যেমন অ্যাটেন্ডেন্স লাগবে, যখন ঘুরে সেখান থেকে কাজ সেরে আসবে তখন অ্যাটেন্ডেন্স লাগাতে হবে। তো এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স যাচাই, সেটার প্রভিশনও রয়েছে। এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ভিত্তিক শনাক্তকরণ করা, এআই কে কাজে লাগানো যেতে পারে। বর্তমান সময়ে এআই বিভিন্ন টেকনোলজিতে আমরা দেখছি ব্যবহার করছে, তো আমরা এআই কে সেখানে কাজে লাগানো যেতে পারে। জিপিএস সিস্টেম, মোবাইল ভিত্তিক কাজে নজরদারি। জিপিএস আজকালকে জিও ট্যাগিং এর ব্যবস্থা জানেন কত উন্নত হয়েছে। আপনি যেখানে লাইভ লোকেশনে যেখানে কাজ হচ্ছে, সেখানে লাইভ লোকেশন আপনি আইডেন্টিফাই করতে পারবেন ব্লকে বসে, যে আমরা যে শ্রমিককে পাঠিয়েছি সেখানে কাজ করছে কিনা। এই জিপিএস কে ব্যবহার করা। সাপ্তাহিক ভিত্তিক প্রকল্পের তথ্য জনসমক্ষে তুলে ধরা, অর্থাৎ এই যে মনরেগার কাজ হচ্ছে সেটা প্রত্যেক সপ্তাহে রিপোর্ট মানুষের সামনে তুলে ধরা, সেটা রয়েছে। এর উদ্দেশ্য হলো যে পুরো বিষয়টা যেন স্পষ্ট হয়, সেটা যেন স্বচ্ছ হয়, মানুষ যেন উপকৃত হয়, যে গ্রামে যে কাজের জন্য টাকা বরাদ্দ হচ্ছে সেই কাজটা যেন প্রপার হয়। এবং কাজের ধরন যেহেতু বদলেছে, বর্তমান সময় আমাদের ল্যান্ড লেভেলিং খুব প্রয়োজন এরকম নয়, বর্তমান সময় সিসি রোড বেশি করতে হবে, বর্তমান সময়ে জল নিকাশি ব্যবস্থা চাই, বর্তমান সময় আমাদের কৃষকের ক্ষেতে জল পৌঁছানোর ব্যবস্থা চাই, বর্তমান সময় রোজগার বৃদ্ধির জন্য বাজার শেড মার্কেট তৈরি করা চাই। তো এগুলো করার এখানে সুযোগ দেবে, এবং আমাদের দুর্নীতি কমানোর জন্য এই ডিজিটাল যে প্ল্যাটফর্ম সেটাকেও ব্যবহার করা হবে। এবং এগুলোকে মনিটরিং করার জন্য রাজ্য এবং কেন্দ্রের একটা স্ট্যান্ডিং কমিটি করা হবে, সেটা যেন দেখাশোনা করতে পারে। তো মোটামুটি এটা হলো আমাদের মনরেগা পরিবর্তে বর্তমান সময় যেটা হবে জিরামজি, সেটার মানে লাভ যে দিকগুলো বললাম। আরেকটা বিষয়, আমাদের বামপন্থী বন্ধুরা, কংগ্রেসের বন্ধুরা মানুষকে ভুল বোঝাচ্ছে যে এটা কেন্দ্র সরকারের অর্থে এই প্রজেক্টটা চলতো, তাহলে রাজ্য সরকারের উপরে বার্ডেন ছিল না।
এখনো আপনাদেরকে বলছি আমি উত্তর পূর্ব ভারত হিমালয়ান যে অঞ্চলগুলো রয়েছেন সিকিম সহ উত্তর পূর্বাঞ্চল সেখানে 90% কেন্দ্র দেবে এবং 10% রাজ্য দেবে। এভাবেই আমাদের রাজ্যে যে সমস্ত ডেভেলপমেন্টের কাজ হয় সেই পদ্ধতিতেই রয়েছে, এটাতে কোনো পরিবর্তন হয়নি। উন্নত যে রাজ্যগুলো দেখুন, আগে কি ছিল মনরেগাতে, গুজরাটের মতো রাজ্য যেখানে আর্থিকভাবে সচ্ছল রাজ্য, বা মহারাষ্ট্রের মতো যেখানে বাণিজ্যিক রাজ্য, যেখানে কল কারখানা ফ্যাক্টরি রয়েছে, উন্নত রাজ্য, তাদেরকে অর্থ বরাদ্দ যে ক্যাটাগরিতে করা হতো, যে রেশিওতে করা হতো, ঠিক সেই রেশিওতে আমাদেরকেও করা হতো। তো দেখুন, যেখানে গুজরাটের মতো রাজ্য বা মহারাষ্ট্রের মতো রাজ্য, এই উন্নত রাজ্যগুলো যেভাবে অর্থ পেত এই মনরেগার জন্য, আমরা গরিব রাজ্যগুলো যেখানে আমাদের এখানে শ্রমজীবী মানুষ বেশি, আমাদের এখানে এখন কলকারখানা ফ্যাক্টরি সেভাবে গড়ে উঠেনি, সেই সমস্ত রাজ্য কিন্তু অর্থ সমান অনুরূপে আমরা পেতাম। এই বর্তমান নিয়ম আসার পরে কি হবে, আমাদের মতো ছোট রাজ্যগুলো, উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো ছোট রাজ্য বা অনুন্নত এখনো সেভাবে বিকশিত হতে পারেনি যে রাজ্যগুলো, সেখানের জন্য অর্থ 90% কেন্দ্র দেবে, 10% রাজ্য দেবে। কিন্তু বাকি রাজ্যগুলোতে কি হবে, কেন্দ্র সরকার 60% দেবে, রাজ্য 40% বহন করবে। তাতে কি হবে, গরিব রাজ্যগুলো সাপোর্ট বেশি পাবে, কেন্দ্রের যে অর্থ সেটা আমাদের শেয়ারটা বেশি আসবে। এটা একটা ভালো দিক রয়েছে। আমাদের কমিউনিস্ট বন্ধুরা অনেক সময় বলেন যে ডবল ইঞ্জিনের সরকার, উনারা যখন ক্ষমতায় ছিলেন 2018 সালের আগে, উনারা নাকি রেগাতে প্রচুর অর্থ উনারা এনেছেন এবং কাজ শ্রমিকদের হাতে হাতে ছিল, এখন বর্তমান সময় নেই। আমি আপনাদের সামনে একটা ডাটা তুলে ধরতে চাই। আসলে আজকের প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাধ্যমে আমাদের গরিব মানুষ যারা, শ্রমিক মানুষ যারা কাজ করেন এই মনরেগার, তাদের কাছে যেন মেসেজটা পৌঁছায়, তাদেরকে যেন বিভ্রান্ত না করতে পারে। কারণ আমরা দেখলাম যে এই কমিউনিস্ট নেতারা প্রতিনিয়ত তাদের একটাই লক্ষ্য যে কি করে ভুল বোঝানো যায়, মানুষকে মিথ্যা বলা যায়। দেখুন, আমি একটা ডাটা হাতে নিয়ে বসছি, আমি আপনাকে বলি 2011 সাল, আমি এই কথা 2011 সাল থেকে বলছি, 2011 সালে ত্রিপুরার জন্য মনরেগার বাজেট ছিল 625 কোটি টাকা, এবং সেটা পরবর্তীতে 2017-18 সাল, আমি আর বাকি বলছি না, 2017-18 সালে যখন কমিউনিস্টরা এখান থেকে বিদায় নেয়, তখন এটার বাজেট ছিল 471 কোটি টাকা ওই বছর, অর্থাৎ তারা 2018-তে যখন যায়। বর্তমান সময় 24-25 অর্থ বছর শেষ হয়েছে, আপনারা 25-26 শুরু হয়েছে। এই 24-25 অর্থ বছরে 1107 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে একার জন্য। এখন বলুন আপনারাই, মিডিয়ার বন্ধুরা, বুদ্ধিজীবী লোক, আপনারা বলুন তো দেখি, বাজেটটা কমলো না বাড়লো? আমি যদি ক্রমান্বয়ে বলতে থাকি, 2017-18 470 কোটি টাকা, 2018-19 532 কোটি টাকা, 2019-20 870 কোটি টাকা, 2020-21 1152 কোটি টাকা, 21-22 193 কোটি টাকা, 2022-23 109 কোটি টাকা, 2023-24 184 কোটি টাকা, 1084 কোটি টাকা, এবং 24-25 1107 কোটি টাকা। ক্রমশই সেটা বৃদ্ধি হয়েছে। এখন আমরা মেনটেন যদি বলি, অর্থাৎ কাজ যারা করেন, আপনারা তো সেটা বোঝেন, যাদের কাছে জব কার্ড আছে, ওনারা বলেন যে কাজ কত হলো, অর্থাৎ মেনটেন্স কম কেন হচ্ছে। মেনটেন্স কমের জন্য হচ্ছে সময় পরিবর্তন হয়েছে। আজ থেকে, আমি গ্রাম থেকে আসি, এই আমি একদম প্রান্তিক গ্রামের বাসিন্দা। আজ থেকে 20 বছর আগে যে গ্রামের চিত্র ছিল, আজ নিশ্চয়ই সেই চিত্র নেই। আজ থেকে 20 বছর আগে গ্রামে জঙ্গল কাটতে হয়েছে, আজ থেকে 20 বছর আগে অনেকগুলো গলি রাস্তা করতে হয়েছে, আজ থেকে 20 বছর আগে অনেক মানুষের বাড়ির ল্যান্ড লেভেলিং করে ঘর করতে তাকে সুযোগ দিতে হয়েছে। আজকে তো সেটা দরকার হবে না। আজকে কি হচ্ছে, আজকে সিসি রোড করতে হবে, আর সিসি রোড হচ্ছে, আর জল নিকাশির জন্য চ্যানেল করতে হবে, কৃষকের ক্ষেত্রে জলটা যেন বেরিয়ে যায়। আজকে এই কাজগুলোতে টাকা বেশি দেওয়া হচ্ছে, অর্থাৎ মেগা মেন্ডেজের উপরে বেশি জোর দিচ্ছে। সেখানে কনস্ট্রাকশন বা স্থায়ী যে সমস্ত সম্পদ তৈরি করতে হবে সেগুলো করা হচ্ছে। এখন কি হলো, এই স্থায়ী সম্পদ করতে গিয়ে মনরেগাতে যে নিয়ম রয়েছে, অর্থাৎ সেটার যে অ্যাপ তৈরি হয়েছে, সেটাতে স্থায়ী সম্পদ করাতে কিছু কিছু জায়গায় বাধা রয়েছে, সেগুলো আপনি করতে পারবেন না। ধরুন কোথায় বড় রিটার্নিং হল, সেটা আপনি করতে পারবেন না। কোথায় বড় একটা ধরুন কমিউনিটি হল, জায়গাতে করতে পারবেন না, বাজার চেক করতে পারবেন না। এর জন্য এটা পরিবর্তন করে বর্তমান যে জি রামজি কানুন আসবে, সেটাতে এগুলো করার জন্য প্রভিশন থাকবে, অর্থাৎ উন্নত গ্রাম তৈরি করতে, বিকশিত ভারত নির্মাণ করতে, বিকশিত গ্রাম তৈরি করতে সেখানে সুযোগ হবে আমাদের। এর জন্য এটা করা হয়েছে। আমি 2021-এ গোটা দেশে
যে মনরেগার কাজ হয়েছে আমরা দ্বিতীয় পজিশনে ছিলাম, অর্থাৎ আমরা সেকেন্ড প্রাইজ পেয়েছি। গোটা দেশের মধ্যে সেকেন্ড প্রাইজ ছিল আমাদের 2020-21-এ। 2021-22 আমরা থার্ড ছিলাম, 2022-23 আমরা ফোর্থ ছিলাম, 2023-24 আমরা ফোর্থ ছিলাম। এগুলো বলার উদ্দেশ্য হলো যে এরা যে মিথ্যা কথাগুলো বলে এগুলো যেন মানুষের সামনে আপনারা সঠিক তথ্যগুলো তুলে ধরতে পারেন। আমি ডাটা নিয়ে বলছি, এগুলো আমাদের রাজ্য সরকারের সাইডে আপনারা পেয়ে যাবেন, ভারত সরকারের মনরেগা সাইডে আপনারা পেয়ে যাবেন। সেই ডাটা অনুসারে আমি বলছি যে এগুলো কমিউনিস্টের নেতারা, গরিব মানুষ, আমাদের শ্রমজীবী মানুষ যারা গ্রামীণ এলাকায় বসবাস করে তাদেরকে বিভ্রান্ত করে। দেখুন তাদেরকে তো মানুষ সারা দেশ জুড়ে বর্জন করছে। সেই কমিউনিস্ট কংগ্রেসকে দেখছেন একটা নির্বাচনের পর একটা নির্বাচনে তাদেরকে বর্জন করছে, তাদের কাছে কোনো ইস্যু নেই। তারা এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে কেন্দ্রে যখন পার্লামেন্টে এই বিষয়গুলো তো তারা সেখানে বলতে পারেনি, পার্লামেন্টের বিলটা পাস হয়েছে সেখানে তারা সেভাবে বলতে পারেনি তারা মনরেগার পক্ষে। যেখানে বিকশিত ভারত এই যে জি রামজি কানুনটা এসে সেখানে প্রায় পুরো দিন চর্চা হয়েছে, সেই বিষয়গুলোর উপরে একদম স্পষ্টতার সঙ্গে বলা হয়েছে। তো এখন কি করছে, গ্রামীণ মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যাই হোক, এর জন্য আজকে আমাদের এই প্রেসের যারা বন্ধুরা আছেন আপনাদেরকে ডাকা হয়েছে আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরার। শ্রমিকদের মজুরির কথা বলে তারা, মজুরি যদি আপনারা দেখুন, মজুরিটাও 2006 সালে শুরু হয়েছে, 2005-এ অ্যাক্ট পাস হয়েছে, 2006-এ শুরু হয়েছে। 60 টাকা ছিল এই রেগার মজুরি। কমিউনিস্ট যখন চলে যায় 17-18 সালে 177 টাকা রেগার মজুরি ছিল আমাদের রাজ্যে। বর্তমান সময় 256 টাকা রেগার মজুরি আমাদের রাজ্যে রয়েছে, 256 টাকা পায়। এটা আমরা করি না, এটা কেন্দ্র সরকার সময় সময় মজুরি রিভাইজ করে এবং সেই অনুযায়ী 256 টাকা বর্তমান সময় পায়। এটা নিয়ে ওরা চিৎকার করে যে মজুরি বাড়লো কোথায়। মাত্র 177 টাকা ছিল কমিউনিস্টের, আজ থেকে 8 বছর পিছনে যদি চলে যান তাহলে 177 টাকা ছিল। আজকের দিনে সেটা দাঁড়িয়ে 256 টাকা হয়েছে। আমাদের রাজ্যে প্রায় 88,000, মানে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে 88,635 জন এইরকম জব কার্ড হোল্ডার আছেন, আর যার মধ্যে প্রায় 1,20,000 শ্রমিক আছেন। একটা জব কার্ডে কোনো জব কার্ডে একজন রয়েছেন, কোনো জব কার্ডে দুজনও রয়েছেন শ্রমিক। তো সেইভাবে যদি দেখি আমাদের গোটা রাজ্যে প্রায় 6,56,140 জন জব কার্ড হোল্ডার আছেন এবং তাতে করে প্রায় টোটাল ওয়ার্কার আছেন 10,20,000। তো এক তো এই কানুন আসা, এই 10,20,000 এই জি রামজি কানুনে তাদের যেমন আর্থিকভাবে তারা উন্নয়ন হবে, তাদের যেমন আর্থিক পরিবর্তন হবে এবং কৃষক যারা আছেন আমাদের রাজ্যে একটা বড় সংখ্যক কৃষিজীবী মানুষ তারাও উপকৃত হবে, তারাও শ্রমিক পাবে। যখন কৃষিকাজের প্রয়োজন হবে তখন শ্রমিকের জন্য তাদেরকে হতাশ হতে হবে না, শ্রমিক পাওয়া যাবে। তো মোটামুটি এই বিষয়গুলো আপনারা যদি কিছু জিজ্ঞাসা করতে চান তাহলে জিজ্ঞাসা করুন। আপনারা কাইন্ডলি একটু ওই ফিগারটি বলবেন, বাজেটটা 2011 থেকে যে স্টক করে দিয়েছেন গ্রুপটা নিয়ে একটা ফটো তুলে নিন। এটা फोटो तो जरूर सर आपने जो एडवांटेज बताए सीएम सर ने भी बताए थे, पर बार बार ऑपोजिशन वाले इसी पर टिके हुए हैं कि जो 100 डेज का गारंटी था तब एवरेज कितना दिन का होता था हमारे स्टेट में, थोड़ा मैं बताता हूँ। एवरेज दिन भी है हमारा यहाँ पे ऑन मनी यूटिलाइजेशन इफ यू कैन से अलोंग विद दैट। हाँ देखिए, एवरेज 2023-24 में बहुत पीछे जाके फायदा नहीं है। 2023-24 में 100 डेज में 63 डेज हुआ है। कुछ एरिया में और भी थोड़ा सा क्लियर नहीं बताऊंगा तो पता नहीं चलेगा। हाँ मैं बताता हूँ आपको। जैसे धलाई में छामुनु है, छामुनु में 109 दिन हुआ, मतलब 100 दिन काम कराना है, 109 दिन हुआ, मतलब ज्यादा भी हुआ छामुनु में। और फिर आप यही देखेंगे आपने ये 2024-25 के मैं बता रहा हूं, आप ये देखेंगे ओमपी में 88 डेज हुआ है और आपने ये देखेंगे रुपाई छड़ी में 50 दिन हुआ है। देखिए मैं इसे क्लियर ये फोटो आपको दे दूंगा, मैं इसलिए डिफरेंस बता रहा हूं। हर गांव के जो एरिया है उसके डेवलपमेंट की स्थिति अलग है। अभी कोई गांव है जो अभी भी उसका डेवलपमेंट हुआ नहीं है, वहां पे मिट्टी कटाई बहुत जरूरी है, लैंड लेवलिंग जरूरी है, जमीन बना के देना है फार्मर को, या वहां पे छोटा गली रोड बनाना है, रास्ता नहीं है, खेतों में जाने के लिए करना है। तो इसलिए वहां पे जो काम कराना है ज्यादा हुआ है। और जहां पे कम हुआ है आपने देखा, जहां मैं 50 बोला हूं वो डेवलप गांव हो गया है, तो आप कहाँ काम कराएंगे? एक घर में किसी का आंगन आपको मिट्टी लेवल नहीं करना है, आप क्या जबरदस्ती उसको लेवल करोगे? नहीं कराना है ना, उसका आंगन को तो तालाब नहीं खोदना है। तो वहां पे क्या हो रहा है? वहां पे काम हो रहा है, वहां पे अभी सीसी रोड हो रहा है। अभी गांव में देखेंगे हर गांव में 10, 12, 15 सीसी रोड हुआ है, तो सीसी रोड हो रहा है, वहां पे
उसके अलग वाटर चैनल हो रहा है, जल निकासी व्यवस्था हो रहा है। तो इसमें जो सीसी रोड या जल निकासी व्यवस्था के काम कराने में दिक्कत क्या आ रहा है मैं बताता हूं। अभी क्या होता है, मटेरियल के एक अलग से फंड दिया जाता है, कॉस्ट दिया जाता है और श्रमिक के लिए अलग दिया जाता है। तो एक राजमिस्त्री, देखिए सिंपल सा, मैं कोई पॉलिटिकल बात नहीं कर रहा हूं, एक सिंपल सा आपको आइडिया देता हूं। आपको एक राजमिस्त्री लेना है बाजार से तो 600 रुपया देना आपको उसको, लेकिन रेगा में क्या है 256 रुपया देना है। तो 256 रुपया देकर आप राजमिस्त्री नहीं मिलेगा ना, तो नहीं मिलेगा तो आप कैसे कराओगे? सीसी रोड बनाना है या वहां पे कैनल बनाना है, नहीं कर सकते हो ना। वो कानून इसलिए बदलना जरूरी है कि आज के टाइम पे सीसी रोड ज्यादा चाहिए। आज के टाइम पे मतलब वाटर लॉगिंग जो हो रहा है वो उसको खोलने के लिए व्यवस्था चाहिए है। आज जल संरक्षण, पानी को इकट्ठा करने के लिए तालाब बनाना चाहिए, वो करने के लिए और भी सुविधा हो, इसीलिए इसको बदल के, कानून बदल के सिर्फ ये विकसित भारत जो अभी रोजगार कानून ले आया, ये बनाया जा रहा है। नाम परिवर्तन आपको इसलिए मैं बताया है, नाम परिवर्तन नहीं हुआ है, नाम इसलिए परिवर्तन दिख रहा है इसलिए ये जो नया वो कानून है, उस कानून को जैसे विकसित भारत गारंटी फॉर रोजगार एंड आजीविका मिशन ग्रामीण, उसको आप जोड़ेंगे तो जी राम जी होता है। इसलिए लगा महात्मा गांधी का नाम हटा दिया, ऐसे नहीं है, ये तो बराबर चलते आ रहा है। कभी जवाहरलाल, ये जौहर भी था, एक बार देखिए जौहर रोजगार स्कीम भी था 1993 में, जौहर रोजगार योजना था। तो जौहर बदल गया है, जब EIS करके एम्प्लॉयमेंट इंश्योरेंस स्कीम आया है तो जौहर वाला नाम बदल गया है। वो जानबूझ के नहीं, वो स्कीम बदला है तो ऑटोमेटिकली नाम बदल गया है। और ये एक बार नहीं हुआ, देश आजाद होने के बाद कम से कम 10 बार ये बदल चुका है। ये आजादी के बाद शुरू हुआ था और तब से अभी तक, आजादी के बाद RMP करके शुरू हुआ था, रूरल मैन पावर प्रोग्राम, उसको मॉडिफाई करते गया, मॉडिफाई करते करते आज इसी जगह आया है। आज आने के बाद इसका नाम आया विकसित भारत गारंटी फॉर रोजगार आजीविका मिशन। तो उसमें कोई महात्मा गांधी को नाम हटा के, जवाहरलाल के नाम हटा के ये नया नाम किया, ऐसे नहीं। सर, व्हाट इज द मनी यूटिलाइजेशन जो 1000 करोड़ से ऊपर बढ़ा है 2-3 साल का, आप थोड़ा बता दीजिए। अभी देखिए, अभी तो ये बताना मुश्किल है, इसलिए अभी कुछ दिन ये जो मनरेगा है, मनरेगा चलते रहेगा। और नो आई एम नॉट टॉकिंग अबाउट दैट, जो ऑलरेडी मनी आया था MGN रेगा में, वो जो यूटिलाइज किया गया 1000 करोड़ से ऊपर आ गया ना ये। बिल्कुल बिल्कुल बिल्कुल। अभी जो मैं बताता हूँ, अभी देखेंगे ये 2018 से आप देखेंगे, मैं फिर दोबारा बताता हूँ, वो भाई साहब जी पूछ रहा था। 2017-18 में 471 करोड़ हमारे त्रिपुरा के लिए बजट था, सेंट्रल बजट था। 2018-19 फाइनेंशियल ईयर हमारे त्रिपुरा के बजट था 532 करोड़ का। ये 1920 में था 814 करोड़ का। फिर 2021 फाइनेंशियल ईयर में था 1152 करोड़ का। फिर 21-22 फाइनेंशियल ईयर के था 1093 करोड़ का। और 2020-23 फाइनेंशियल ईयर में था 1009 करोड़ का। और ये 23-24 फाइनेंशियल ईयर था 1484 करोड़ का। और 2024-25 फाइनेंशियल ईयर इसमें था 1107 करोड़। तो ये अभी 2025-26 अभी तो रनिंग है, अभी खत्म नहीं हुआ है। अभी तक यूटिलाइज हो चुका है 669 करोड़, अभी तक यूटिलाइज हो चुका है, पेमेंट हो गया है। बाकी और तो टाइम बचा है, 3 महीना काम चलेगा। तो अभी फंड भी बढ़ा है, पहले से जो फंड आता था इससे बहुत बड़ा है, डबल से ज्यादा हो गया अभी इस गवर्नमेंट आने के बाद। और आगे ये नया कानून आने के बाद और भी फंड ज्यादा मिलेगा नॉर्थ ईस्ट स्टेट को। इसलिए जो बड़ा स्टेट है, जहां डेवलप स्टेट है, जैसे मैं गुजरात महाराष्ट्र के नाम लिया, ऐसे बड़ा स्टेट को OCR कम मिलेगा। इसलिए वहां पे 60% केंद्र सरकार देगा, 40% स्टेट गवर्नमेंट के देगा, तो इसलिए वहां पे कम यूज होगा। उस फंड जो है, बढ़ाया गया फंड है, हमारे नॉर्थ ईस्ट में जो छोटा प्रदेश है या हिमालयन जो प्रदेश है, उनको ज्यादा फंड मिलेगा। तो इस कानून से हमारे को बहुत सारे तरीका जगह में हमारे को फायदा ही फायदा हो रहा है। और कुछ नहीं, धन्यवाद। Admission narok jagui tongo mandai amsayo tongma
Berian English Medium Higher Secondary School norok ni busabutui rongno rung phurungmuni kaham sebna nei bagai admission tui kerenggi mano mandai Berian English Medium Higher Secondary School rungnok chulai tongmani jorawo thangai kerenggi mano o rungnogo tongo hostel ni sep school bus ni sep Nikuma Berian English Medium Higher Secondary School Mandai Baldum Baptist Church Nursery wo admission ni bagai nangya mungsa fee hake tabuno kerengdi Mandai amchaye tongma Berian English Medium Higher Secondary School thangai खुलुमका जतो लोको नाय थंनाय रखनो आं प्रिंसिपल बेरियन इंग्लिश मीडियम हाई सेकेंडरी मंडाई नंगनि बसकांगो बेलाय कक्तुमा का हामतुबुय दंगो ओ बीसी 2026 2027 सिनि नर्सरी जों फ्री एडमिशन नाजागै दंगो सिनि स्कुलाव ओमफ्राय केजी 1 to 2 क्लास 9 बं बागै खेकिसा रांबायनो बंनो एडमिशन खालायजागै दंगो abono je lukunai tongnai rok norok dati dati sini school bai kerengdi tai bisita lerdi norok tebo saimano muchung kangkai norok sini school phaiei kerengai sini bagai tebo saimano angkai beskango जों admission to tabuk cholino tongo angkai sini oroni teacher rokbo sufficient teacher tongo science teacher rengthong arts teacher rengthong joto qualified high qualified teacher by the various co-curricular activities like sports angkai cultural dance vocational skills tai joto bebak background no tui trai rok no sung phurungai tongo sinoro sung bus facilities bo jagai tongo sinoro kaisa bus tongo tabu yang NIT tui thangkai aingo round khaiei je kami kami tongoni aing tui khaiei bus bo kaisa facility jagai tongo future जों ते kaisa bus bana hana tongo abo tai oino area ro ro hajaknai angkai tai sinoro जों hostel facilities slarongni bagui bo tai boirongni bagui bo hostel facilities jagai tongo je hostel hasal ni borok hostel tongoi porinamu junai rok borokni bagui bo belai kokma kaham sinoro boirongni plus slarongni hostel nongni bagui jagai tong abagui no norok dati dati sini school bai kerengdi norok kisisa rang bai no norok porimano sinoro rungsrungai mano